14 জুন ক্রসওভারের অষ্টম বছর পরিষ্কার আবহাওয়া। আজকাল আমার কানে সেই অস্পষ্ট গুঞ্জনগুলো ফিরে এসেছে। সেই আওয়াজগুলো যেগুলো ঠিক আওয়াজ ছিল না। সেগুলো বিশৃঙ্খল আর ভীতিকর ছিল। এই অভিশপ্ত জায়গাটা সত্যি বলতে মানুষের জন্য নয়। ফার্স্ট মেট ওল্ড জন আমাকে বলেছিল, রেড লিপস ট্যাভার্নে গিয়ে কিছু ফুরফুরে মেজাজের মেয়েদের সাথে সময় কাটালে নাকি এই আওয়াজগুলো কমে যায়। স্বীকার করছি, প্রথমে আমারও তেমনটা মনে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়েছি। আমার কষ্ট করে জমানো ইকো কয়েনগুলো ওইসব জায়গায় নষ্ট করার মতো সামর্থ্য নেই। আমার বাড়ি ফেরার স্বপ্নের জন্য আমি হাল ছাড়তে পারি না। মানুষ এমন একটা প্রজাতি যাদের ভূপৃষ্ঠের উপরে বাস করার কথা। এই ভূগর্ভস্থ সমুদ্রের মানুষেরাই প্রমাণ, উপরে ফিরে যাওয়ার একটা পথ আছে। আমাকে অবশ্যই সেটা খুঁজে বের করতে হবে। গতকাল আবার আমি আমার পরিবারের স্বপ্ন দেখেছি। তাদের খুব মিস করি। কিন্তু ধীরে ধীরে তাদের চেহারাগুলো যেন ভুলে যেতে বসেছি। হঠাৎ করে এস মাউসের ঝাঁকুনি চার্লস রিডকে তার লেখা থামিয়ে দেয়। ডায়েরির পাশে রাখা পুরনো তেলের বাতিটা তার মালিকের মুখ আলোকিত করল। চার্লসের চেহারা টিপিক্যাল এশীয়দের মতো, কালো চোখ আর কালো চুল। তবে তার মুখটা এতটাই ফ্যাকাশে দেখাচ্ছিল, যেন সিনেমার ভ্যাম্পায়ার। আধুনিক সৌন্দর্যের বিচারে চার্লসকে সুদর্শন বলা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে তার ক্লান্ত চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিছুক্ষণের জন্য সে জানালার পাশে দাঁড়িয়ে জাহাজের দেয়ালে সমুদ্রের ঢেউয়ের আঘাতের শব্দ শুনল। অস্বাভাবিক কিছু খুঁজে না পেয়ে সে আবার কলম তুলে নিল এবং লিখতে শুরু করল। আমার ওইসব বিশেষ কর্মীদের প্রয়োজন নেই। জার্নাল লিখলেও আমার কানের ভেতরের বিভ্রম কমে। ইদানিং আমি টানা 5 ঘন্টা ঘুমাতে পারছি। অনেক দিন পর এত শান্তিতে ঘুমালাম। অবশ্যই আমার পূর্বসূরিদের থেকে শিক্ষা নিয়ে আমি এমন একটা ভাষায় লিখছি, যেটা শুধু আমিই বুঝি, চীনা ভাষা। খ্যাচ! বাইরের ধাতব বস্তুর ঘষাঘষির আওয়াজে চার্লসের লেখায় আবার বাধা পড়ল। মনে হচ্ছিল যেন ধারালো নখ দিয়ে কেউ ক্রমাগত জাহাজের দেয়ালে আঁচড় কাটছে। চেটাং! ভ্রু কুঁচকে চার্লস ডায়েরি বন্ধ করল এবং গোল জানালাটার দিকে এগিয়ে গেল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল 8 বছর আগের দেখা দৃশ্যের পুনরাবৃত্তি। আলোহীন আকাশ আর কালচে সবুজ সমুদ্র মিলে দূর দিগন্তে এক অন্ধকার ছবি এঁকেছে। বাইরে অন্ধকার রাজত্ব করছে, আর তার গভীরে যেন কোনো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। বাইরের সবকিছুই যেন খারাপ কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছে, যা হাড় হিম করে দেয়। চারদিকে মেঘে ঢাকা থাকায় আকাশে কোনো তারা বা চাঁদ নেই। এখানে অন্তহীন অন্ধকার বিরাজমান। তবে এই অন্ধকারই স্বাভাবিক। বাইরের আপাত দৃষ্টিতে স্বাভাবিক দৃশ্য দেখে চার্লসের ভ্রু আরও কুঁচকে গেল। তার বহু বছরের সমুদ্রযাত্রার অভিজ্ঞতা বিপদ সংকেত দিচ্ছে, নিশ্চয়ই কিছু গড়বড় আছে। সে আরও ভালোভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল। চার্লস তার পাশের ক্যাবিনেট খুলল, যেখানে কয়েক চকচকে সোনার বুলেট সাজানো ছিল। ঢেউয়ের তালে তালে সেগুলো নড়াচড়া করছিল। কোমর থেকে রিভলভার বের করে চার্লস খুব দ্রুত সেটা বুলেটে ভরে নিল এবং পাইলট হাউসের দিকে এগিয়ে গেল। ক্যাপ্টেন, আজ এত সকালে যে? এখনও তো তোমার ডিউটির সময় হয়নি গে। পাইলট হাউসে খোঁচা খোঁচা দাড়িওয়ালা এক স্থূলকায় বৃদ্ধ স্টিয়ারিং হুইলে হাত রেখে দাঁড়িয়েছিল। তার বাঁ পাশের সিটে এক 8 বছরের একটা অল্পবয়সী ছেলে ঘুমাচ্ছিল। তার নাবিকের পোশাক দেখে বোঝা যাচ্ছিল সে জাহাজের কর্মী। তাদের চেহারাগুলো পূর্ব ইউরোপীয়দের মতো হলেও তাদের সবার মুখই রক্তশূন্য, অনেকটা চার্লসের মতোই। ফার্স্ট মেট এস মাউসকে একটু বেশিই কাঁপতে দেখছি। আমরা কি ঠিক পথেই আছি? চার্লস জনের দিকে তাকিয়ে জানতে চাইল। তারপর সে এগিয়ে গিয়ে ছেলেটির সিটের পায়ে লাথি মারল, যাতে তার ঘুম ভাঙে। ছেলেটি ক্যাপ্টেনকে দেখে তাড়াতাড়ি মুখের লালা মুছল এবং সিট থেকে উঠে দাঁড়াল। হি হি! আমার মনে হয় নিচের জলজন্তুগুলো খাবারের গন্ধ পেয়েছে। বুঝতেই তো পারো, গভীর পানিতে মাছের চেয়েও অনেক বেশি জঘন্য জিনিস আছে। তবে চিন্তা করো না। এস মাউস একটা মজবুত লোহার জাহাজ। এর কিছুই হবে না। মোটা পেটের বুড়ো লোকটা এক পা পিছিয়ে ক্যাপ্টেনের হাতে স্টিয়ারিং হুইল ছেড়ে দিল। ফার্স্ট মেটের কথা শুনেও চার্লসের মাথায় বিপদ সংকেত বাজতে শুরু করল। এই ভয়ঙ্কর জায়গায় মানুষ আর খাদ্য শৃঙ্খলের শীর্ষে নেই। এখানে বেঁচে থাকার একমাত্র উপায় হল সতর্কতা। চার্লস পুরনো ড্যাশবোর্ডের একটা বোতাম চাপতেই সামনের সার্চলাইট জ্বলে উঠল। সে স্বচ্ছ কাচের ভেতর দিয়ে সমুদ্রের উপরিভাগ ভালো করে দেখতে লাগল। জাহাজের ডেকে মাল বোঝাই করা ছিল। জাহাজটা দেখতে ছোটখাটো, লম্বায় বড়জোর 3-0 মিটার হবে।
কোরাল দ্বীপপুঞ্জের রাস্তাটা বহুবার মালবাহী জাহাজগুলো অতিক্রম করেছে। ওগুলো নিশ্চয়ই নিজের বিপদ ডেকে আনতে আসবে না। কিছু তো একটা সমস্যা আছে, চার্লস ভাবতে লাগল, তার হাত স্টিয়ারিং হুইলের উপর শক্ত করে ধরা, যেটার চকচকে পৃষ্ঠে তার কুচকানো ভ্রুয়ের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ওল্ড জন অবাক হয়ে বলল, কি যা তা বলছ? আমরা কি পথ হারিয়েছি নাকি? আরে না। ওই তো দেখো, বাতিঘরটা দেখা যাচ্ছে। কি সে দূরের একটা ক্ষীণ আলোর দিকে ইশারা করল। ভূগর্ভস্থ সমুদ্রের গভীরে, যেখানে দিক দেখানোর মতো কোনো তারা নেই, সেখানে কম্পাস আর আলোকবর্তিকাগুলোই একমাত্র ভরসা। যতক্ষণ পর্যন্ত এই বাতিঘরগুলো দেখা যায়, ততক্ষণ বুঝতে হবে জাহাজটি নিরাপদ পথেই আছে। ঠিক সেই মুহূর্তে সমুদ্রের দিকে তাকিয়ে থাকা চার্লসের চোখের মণিগুলো ছোট হয়ে গেল। ঢোক গিলে সে জিজ্ঞেস করল, ওই বাতিঘরটা কতক্ষণ ধরে দেখছ? কয়েক মিনিট হবে আমার মনে হয়। আমার চোখ তো ওটার দিকেই ছিল, একটুও নড়েনি কি। ওল্ড জনের গলার স্বর ধীরে ধীরে কমে এলো এবং তার মোটা মুখে আতঙ্কের ছাপ দেখা গেল। তারা এতক্ষণ ধরে জাহাজ চালাচ্ছে, অথচ এখনও সেই বাতিঘরটা পর্যন্ত পৌঁছাতে পারেনি। তার মানে বাতিঘরটাও জাহাজের সঙ্গে একই গতিতে চলছে। কিন্তু এমন তো হওয়ার কথা নয়। হঠাৎ করেই চার্লস যেন স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। সে দ্রুত স্টিয়ারিং হুইল ঘুরিয়ে জাহাজটাকে বাঁ দিকে মোড় নিল। ধাতব বস্তু ঘষা লাগার আওয়াজের সঙ্গে সঙ্গে জাহাজটা দিক পরিবর্তন করতে শুরু করল। ভালো কথা, ছোট জাহাজ হওয়ায় খুব সহজেই ঘোরানো যায়। আর এস মাউস ধীরে ধীরে সেই রহস্যময় বাতিঘর থেকে দূরে সরে যেতে লাগল। কিন্তু চার্লস যখন হাফ ছাড়ারও সময় পেল না, তখন তার পাশের ছেলেটা কাঁপতে কাঁপতে পেছনের কাচের জানালার দিকে আঙুল তুলে দেখাল, যেন সে ভূত দেখেছে। ক্যাপ্টেন, ওইটা আমাদের দিকে ধেয়ে আসছে। খুব তাড়াতাড়ি আসছে। ধরে ফেলেছে প্রায়। ছিঁড়ে ফেলব, চার্লস চিৎকার করে উঠল, তার গলা যেন ফেটে যাচ্ছিল। সে কাছে থাকা একটা পাইপের দিকে তাকিয়ে বলল, ইঞ্জিন রুম। বয়লারের ক্ষমতা বাড়িয়ে দাও। কিছু একটা আমাদের তাড়া করছে। জিবি ক্যাপ্টেন, পাইপের ভেতর থেকে একটা জোরালো কণ্ঠ ভেসে এল। জাহাজের চিমনি দিয়ে ঘন কুচকুচে কালো ধোঁয়া বের হতে লাগল, আর জাহাজের গতিও বাড়তে শুরু করল। ওটা এখনও আমাদের দিকে আসছে। খুব দ্রুত আসছে। প্রায় ধরে ফেলেছে। ওহ খোদা! ওটা কি? ছেলেটার গলা কয়েক পর্দা চড়ে গেল, ভয়ে তার শরীর কাঁপছিল, যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ডিপ! চোখ বন্ধ কর। চার্লসের স্নায়ুগুলো টানটান হয়েছিল, সে ডিপের পায়ে লাথি মারতেই সে মাটিতে পড়ে গেল। কাছেই ওল্ড জন জোর করে ডিপের মাথা চেপে ধরল, তার মুখ লাল হয়ে গেছে। সে চিৎকার করে বলতে লাগল, কিছু দেখবি না, কিছু শুনবি না, কিছু ভাববি না। ক্যাপ্টেন আমাদের সবাইকে ফিরিয়ে আনবে গি। তার কথা শেষ হওয়ার আগেই একটা বিকট শব্দে কেবিন কেঁপে উঠল, আর মাটিতে থাকা দুজন হুমড়ি খেয়ে পড়ল। চার্লস কোনোমতে স্টিয়ারিং ধরে নিজেকে ছিটকে পড়া থেকে বাঁচাল। ক্যাপ্টেন, ওটা আমাদের ধাক্কা মেরেছে। চার্লসের মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে ফুলে উঠল। সে পাইপের কাছে মুখ নিয়ে কর্কশ স্বরে চিৎকার করল, ইঞ্জিন রুম। 30 সেকেন্ডের জন্য বয়লার ওভারলোড করো। ক্যাপ্টেন, এটা ঠিক হবে না। জাহাজটা অনেক পুরনো। ফেটে যেতে পারে। যদি আপনি এই গল্পের পরবর্তী অধ্যায়ের বাংলা অনুবাদ পেতে চান, তাহলে আমার প্রোফাইলে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন কিছু পোস্ট করা হলেই আপনি জানতে পারবেন।